আলিপুর চিড়িয়াখানার বেসরকারীকরণ শোনা যাচ্ছে। আলিপুর চিড়িয়াখানার নাকি কিছু অংশ বেসরকারির হাতে চলে যাচ্ছে। অভিযোগ কে তুলছে? অভিযোগ তুলছে স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও বা এই বিষয় নিয়ে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী মিছিলও বের করেন, অর্থাৎ বিক্ষোভ মিছিল। এই সুবাদে রাজ্যর পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে যাওয়া হয় এবং আটকানোর চেষ্টা করা হয় এই মিছিলকে, কিন্তু সরাসরি আদালতের কাছে ভৎসনার শিকার হতে হয় রাজ্যকে, অর্থাৎ তাদের এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হয়। এবং তারপরে রাজ্য আদালতে গিয়ে অনেকগুলো প্রশ্ন করেছে। তাদের প্রশ্ন, আলিপুর চিড়িয়াখানার বাণিজ্যিকরণ এর অর্থটা ঠিক কী, এবং তার সঙ্গে সঙ্গে তারা বলেন সব কিছু নিয়ে নাকি বিক্ষোভ প্রদর্শন চলে না। কিসের কথা বলছেন সব কিছু বলতে? জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আর আজ আলোচনার বিষয় আলিপুর চিড়িয়াখানার কিছু অংশ বেসরকারীকরণ। আর ঠিক প্রশ্ন তো উঠবেই, রাজকোষে কি তবে টান? আর ঠিক সে জায়গায় শুভেন্দু অধিকারী কি বলছে এই বিষয় নিয়ে আগে শোনাই, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। তাই আজকের এই কর্মসূচি সফল হলো। 3টে বাজে 2-3 মিনিট বাকি আছে, আমি 5 মিনিট বাকি আছে। এখানেই শেষ করছি কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং বিশেষ করে দক্ষিণ কলকাতা বা কলকাতা বা পার্শ্ববর্তী এলাকার যে শত শত মানুষ আজকে এত জটিলতা প্রতিকূলতার মধ্যে দিয়েও এই মিছিলে হেঁটেছেন, তার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে সরকারি জমি আমরা বিক্রি করতে দেব না। আলিপুরের জেলের জমি বেচেছেন, গ্রাম ডিপোর জমি ডক্টর বিধানচন্দ্র রায় সৃষ্টি সব বেঁচে দিয়েছেন, এবং পশু হসপিটাল যা সুবিখ্যাত হসপিটাল তার 250 কাঠা জমি আপনি বিক্রি করতে চলেছেন। তার বড় একটা অংশের টাকা আপনার পরিবারের ফান্ডে যাবে এবং আপনার দলের এবং আগামী নির্বাচনে খরচ আমরা জানি টাকা পয়সার মধ্যে ঢোকাতে চাই না। ঐতিহ্যমণ্ডিত হসপিটাল, পশু হসপিটাল তার 250 কাঠা 250 কাঠা তো তুলে দেওয়া হবে। সরকারি জমিও আমরা বেচতে দেবো না। শুভেন্দু অধিকারী যে কোনো রকম জায়গা বেচতে দেবে না, অর্থাৎ সরকারি কোনো রকম বেসরকারীকরণের দিকে যেতে দেবে না রাজ্যকে, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছে, তীব্র হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা জানার চেষ্টা করবো বিজেপির তরফে আদতেও তারা কি বলতে চাইছে। শুভেন্দু অধিকারীর কথা প্রসঙ্গে সবটা কি ক্লিয়ার হলো আপনাদের? আমাদের অন্তত এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। জানার চেষ্টা করবো বিজেপি সমর্থকদের থেকে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় অনিন্দ সিনহা, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় অ্যাডভোকেট অমলেন্দু দত্ত, বিজেপি সমর্থক। আপনাদের চারজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আমি প্রথম প্রশ্নটাই জানতে চাই অমলেন্দু বাবুর কাছে। অমলেন্দু বাবু, কি বলতে চাইছেন আপনারা? রাজ্যে আলিপুর চিড়িয়াখানার কিছু অংশ বিক্রি, এটা কি আপনি কি বলছেন যে আলিপুর চিড়িয়াখানার বেসরকারীকরণ? হ্যাঁ, দেখুন অঞ্জনদা, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে শুভ সন্ধ্যা। যে বিষয়, বর্তমান রাজ্য সরকার অর্থনৈতিকভাবে কোথায় সবকিছু কুলিয়ে উঠতে পারছে না, তার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার স্বাস্থ্যসাথী বলেন, আয়ুষ্মান যোজনাকে এখানে লাগু করতে না দিয়ে স্বাস্থ্যসাথীর খাতেও কোথায় টাকা কমাতে হচ্ছে, তাকে সব কিছুতে টাকা কমাতে হচ্ছে। সরকার চাকরি চুরি করেছে, সরকার শিক্ষিত ছেলেদেরকে রাস্তায় নামিয়েছে, সরকার বিভিন্নভাবে সমাজের প্রতিটা চাল চুরি করেছে। সরকার সব জায়গায় হাত বাড়ার পরে এখন কিসে নেমেছে না, ওনাদের যেটা স্লোগান মা মাটি মানুষ, মানুষের মায়ের কি অবস্থা হয়েছে সেটা তো আরজি করার ঘটনা থেকে সবাই বুঝতে পেরেছেন। এবারে লাস্ট একটাই বাকি আছে, আর মাটি, সেটাকেও ছাড়ছেন না। গভর্নমেন্টের ল্যান্ডগুলোকে প্রাইভেটাইজেশনের মাধ্যমে বা পিপিপি মডেলে বিভিন্নভাবে তারা কি করছেন, প্রাইভেটাইজেশন করাতে চাইছেন, এবং সেগুলোকে যে সরকার কি বলে কেন্দ্রীয় সরকার সব জিনিসে প্রাইভেটে দিয়ে দিচ্ছে। যে সরকার কেন্দ্রীয় গভর্নমেন্টের বিভিন্ন ইস্যুতে আক্রমণ করে, যে রেলের কোথায় সব প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, সেই সরকার কি করে গভর্নমেন্টের ল্যান্ডগুলোকে প্রাইভেটের হাতে তুলে দিয়ে সেখানে বহুতল বানানোর পরিকল্পনা করছে। এবং গভর্নমেন্টের ল্যান্ডগুলো যেটা ল্যান্ড, সেটা কোয়ারেন্টাইন টাইমে, করোনার টাইমে সেখানে চিড়িয়াখানার জীবজন্তুরা ছিল এবং সেখানে ভেটেরিনারি ডিপার্টমেন্টের ল্যান্ড, সেই যে ল্যান্ডটা চিড়িয়াখানা ব্যবহার করত, সেই ল্যান্ডকে তারা কি করছেন, প্রমোটারের হাতে দিচ্ছেন এবং তাদের অফিসিয়াল দপ্তর থেকে
বক্তব্য আসছে কি না, টাকা গভর্নমেন্ট ফান্ডে নেওয়ার জন্য, রেভিনিউ জেনারেট করার জন্য এইসব জমিকে তারা বেহাত করতে চাইছেন, বা সরকারি জমিগুলোকে টাকার বিনিময়ে প্রাইভেটাইজেশন করতে চাইছেন, জমি দালালি করছেন। সিম্পল কথায় জমি দালাল। আমরা শহরতলিতে যারা থাকি, কলকাতার কাছাকাছি শহরতলিতে, জানেন তৃণমূলের কিছু অংশ জমি দালালিটা হচ্ছে তাদের পেশা। এই যেটা আজকে মালদায় ঘটনা ঘটলো, কি হচ্ছে? ওই জমি দালালি, জমির বাকরা কে নেবে সেই নিয়ে তৃণমূলকে মারছে। হ্যাঁ, তাদের নিজেদের নেতা যারা ছোটবেলা থেকে একসাথে রাজনীতি করছে তারাই সুপারি দিয়ে আরেকজন তার বন্ধু স্তরীয় নেতাকে মেরে দিচ্ছে, জেলা সহসভাপতিকে মারছে, টাউনের ইনফরমেশন বা এই বিষয়ে আমাদের কোনো রকম আজকে এটা আলোচনা হবে। এখানেও জমি দালালের খপ্পর। বর্তমান তৃণমূল সরকার নেই, জমি দালাল হয়ে গেছে। তো এদের জমি দালালি করতে আমরা দেব না। বিরোধী দলনেতা এটাই বোঝাতে চাইছেন যে জমি দালাল সরকার দুরট্ট। এই জমি দালাল আর কোন জায়গা থেকে হাত মারতে না পেরে লাস্টে তৃণমূল সরকার জমি দালালিতে নেমেছে, সরকারি জমিকে প্রমোটারদের হাতে তুলে দিয়ে। আমি এই দুটো শব্দ অমলেন্দুদার থেকে নিয়ে অনিন্দুদার কাছে পৌঁছে দেবো। জমি দালালি করছেন আপনারা? মানে আমি অবাক হয়ে গেলাম, অমলেন্দু বাবু পড়ে আসেননি নাকি না জেনে কথা বলছেন? আচ্ছা, যে চিড়িয়াখানার কথা বলা হচ্ছে, এই জুর প্রপার্টিটা, ল্যান্ডটা কার সেটা জানতে হবে আগে। এটা জুলজিক্যাল অফ ইন্ডিয়া, এটা রাজ্য সরকারের ল্যান্ড নয়, উনি জানেন না। চিড়িয়াখানাটা কেন্দ্রীয় সরকারের জমি, রাজ্য সরকার সেখানে চালনাটা করে, তার নাকি জমি বিক্রি করে দিচ্ছে। যেমন শুভেন্দু অধিকারী তেমন অমলেন্দু বাবু, একই ব্যাপার, জানেন না, কিন্তু একটা করতে হবে। এখন ব্যাপারটা যেটা আপনাকে বলি, ওনারা অনেক করে কথা শুনলাম। আচ্ছা, এই আদানিকে তো দেখছিলাম কিছু বিমানবন্দর সম্ভবত দিয়ে দেওয়া হয়েছে, সেই সময় কেন আন্দোলনটা করলেন না? আমি একটা কথা অমলেন্দু বাবুর সঙ্গে একমত, এই সরকারের কাছে টাকা নেই, সত্যি তো। জিএসটির টাকা আপনারা আটকে রেখে দেবেন, মাসের টাকা আটকে রেখে দেবেন, 100 দিনের কাজের টাকা আটকে রেখে দেবেন, আর আপনাদের নেতারা বড় বড় দালালি করে বলবে, এখানে হেরে গিয়ে দালালি করে বলবে কি করে টাকা পায় দেখি, টাকাটা আটকে রেখে দেবেন, আর এইসব কথাগুলো এখন বলবেন। অমলেন্দু বাবু, আপনার গ্যাসের জানায় চিড়িয়াখানায় কিচ্ছু বিক্রি হচ্ছে না, ল্যান্ড ফ্যান্ড কিছু বিক্রি হচ্ছে না। আপনি তো বহুতল বাড়ি ফাড়ি অনেক কিছু বলে ফেললেন, কোথা থেকে ইনফরমেশন পেলেন তাও আমি জানি না। শুভেন্দু অধিকারী উনি কোথা থেকে ইনফরমেশন পেলেন তাও কেউ রাজ্যের মানুষ জানে না। এই ল্যান্ড হচ্ছে কেন্দ্রীয় সরকারের, এবং কেন্দ্রীয় সরকার সেটাকে বেচবেন কি বেচেননি সেটা কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞাসা করো। আর আপনাদের যদি আন্দোলন হয়ে থাকে ল্যান্ড বিক্রি হচ্ছে বলে, তাহলে কি কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরুদ্ধে আন্দোলন, সেটা একটু ক্লিয়ার করবেন। দ্বিতীয় হচ্ছে, আপনারা রাজ্য সরকারকে মনে করতেই পারে এই সরকার খুব খারাপ মনে করতেই পারে, কিন্তু আপনাদের মনে করাতে তো কিছু এসে যায় না। এই সরকারের জনমুখী প্রকল্প, তার মাধ্যমে মানুষের কাছে গিয়ে মানুষ তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে রেখেছেন, আর আপনাদের দিনে দিনে সরিয়ে দিচ্ছেন। কেন মিথ্যে কথাগুলো মানুষের সঙ্গে বলেন? আপনাদের শুভেন্দু অধিকারী বহুবার এরকম মিথ্যে কথা বলেছে, মাঝে মাঝে উনি তারিখ দিতেন। আমরা বিগত বছরগুলোতে দেখেছিলাম বিভিন্ন রকমের তারিখ দিতেন, সেই তারিখে নাকি বিরাট কিছু হয়ে যাবে। তারিখগুলো এখনো আর সেইগুলো এলো না। আর রইল আরজি করে কথা, আপনি হঠাৎ উচ্চরিত হয়ে রাজ্যি করে কথা বলেছেন। আপনি হয়তো জানেন কিনা জানি না, আরজি করের রায়দান লোয়ার কোর্টে যেটা ট্রায়াল চলছিল, উনি জানেন কিনা বলতে পারবো না। এবং আরজি করে সেই একটি লোককে 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল। আজকে আরজিকর আমাদের ইস্যু নয়, প্লিজ আরজিকর থেকে বেরিয়ে আসুন। না প্লিজ, না আমি তাকে তুলতে দিইনি। আমার দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমি বলে দিই, এই যেটা একটা পরিকল্পনা করা হচ্ছে, আজকে আপনি দেখবেন আমাদের চিড়িয়াখানাতে অনেক পশু এবং পাখি তারা অনেকে প্রাইভেটে তারা লিজ নেয়, মানে এরকম নয় তার রক্ষণাবেক্ষণটা শুধু তিনি করছেন, তার জন্য একটা টাকা দেন, দত্তক নেন। আপনারা দেখবেন, তার মানে কি তিনি নিয়ে চলে যাচ্ছেন? আর নয়, এগুলো না জানলে খুব মুশকিলের ব্যাপার। আরো চিড়িয়াখানা সুন্দরভাবে যদি করা যায় তার পরিকল্পনা রাজ্য সরকার করছে। আমি বলি আপনাকে, চিড়িয়াখানা এখন আগে ছিল খাঁচার মধ্যে পাখি এবং পশু, আর বাইরে থেকে আমরা দেখতাম, এখন উল্টো হয়ে গেছে,
খাঁচার ভেতর দিয়ে আমাদের দেখতে হবে উন্মুক্ত জায়গায় তারা আছে। অমলেন্দু বাবুকে বলবো, যান চিড়িয়াখানা দেখে আসুন, আপনার মনটা ভালো লাগবে। অমলেন্দু বাবু কিছু বলতে চান? হ্যাঁ অঞ্জনদা, আজকে জমি বেহাত সরকারের মাধ্যমে হচ্ছে। কিছুদিন আগে 2 বছর আগে হিটকোর জমি নিলাম করেছে। আজকে উনি যে বলছেন সরকার জমি বেহাত করেনি, তো হিটকোর জমি নিলাম করেছিল, হ্যাঁ কিনা তাকে উত্তর দিতে বলুন। সরকারি জমি আপনারা বেহাত করছেন। আরে আপনাদের সরকার, আপনাদের সরকার, আপনি বলছেন সরকার জমি বেহাত করেনি, এটা পুরো ভুল তথ্য বলছেন। সরকার জমি দালালিতে নেমেছে, এটা সত্য। আপনাদের সরকার, আগে তৃণমূলের নেতারা জমি দালালি করতো, এখন সরকার, তৃণমূল সরকার জমি দালালি করছে। এই কথাটাকে অস্বীকার করতে পারবেন না আপনি। এটা তৃণমূলের দপ্তর থেকে আপনি অস্বীকার করতে পারবেন না, আপনাদের সরকারও অস্বীকার করতে পারবে না। আমরা সেটাই বলতে চাইছি। আপনারা চাকরি করে কমিশন খেয়েছেন। আরে চিড়িয়াখানায় মশাই আপনারা যান না, একটা বাঘ ধরতে গিয়ে 35 কোটি টাকা খরচ দেখিয়েছে। আপনারা একটা বাঘ ধরতে গিয়ে আপনাদের বনমন্ত্রী 35 কোটি টাকা খরচ দেখিয়েছেন। আপনারা কত ওই পশু প্রেমটা তোলাবাজিতে আপনাদের একটা বাঘ ধরতে গিয়ে 35 কোটি টাকা খরচ দেখিয়েছেন আপনারা, আপনাদের মন্ত্রী। আমার রিসেন্টলি ছবি মনে পড়ছে অনিন্দদা, আমি আছি দুজনের কাছে। অনিন্দদা, আমার একটা স্পেসিফিক ছবি মনে পড়ছে, ছবিটা একটু ক্ল্যারিফাই করে দেবেন প্লিজ, কেউ হাসবেন না। আমি আবারও বলছি, এটা অত্যন্ত সিরিয়াস বিষয়। মূল কথা, আমি কিছুদিন আগে দেখেছিলাম সেখানে আলিপুর চিড়িয়াখানাতে একটি সিংহের ছবি দেওয়া ছিল এবং সেখানে লেখা ছিল মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সিংহের বাচ্চা বা এরকম সামথিং কিছু হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? না না না, দেখুন যেটা আপনি বলছেন, আপনি কি দেখেছেন সেটা আমি জানি না। তবে ইদানিং একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং এ গিয়েছিলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি, এবং সেইখানকার চিড়িয়াখানায় কিছু শাবক জন্মগ্রহণ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করা হয়েছিল কিছু নাম দেওয়ার জন্য, উনি নামটুকু দিয়েছেন মাত্র। এটা কি বলুন তো, এটা একটা সৌজন্যতা, জেস্টারের কথা বলছেন। হ্যাঁ, মানে নামকরণ করা, ধরুন একটা সিংহের বাচ্চার নামকরণ করা, তার মধ্যে আমার মনে হয় না রাজনীতি করা আছে বলে, বা আমার মনে হয় না বিরাট কিছু আছে বলে আমার মনে হয় না। নামকরণের মধ্যে কোনো রাজনীতি নেই অনিন্দু বাবু, কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে। যখনই কেউ কোনো একটি বিরোধী দল কিছু আন্দোলন করতে চান, বিক্ষোভ করতে চান, আমি শুধু জানতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাসের শুরুটা কোথা থেকে হয়েছিল? আন্দোলন থেকে তো। তাহলে যে কেউই আন্দোলন করতে চান, আপনারা কেন ডিভিশন বেঞ্চে চলে যান, কেন আদালতে চলে যান, একটু বলতে পারেন? আপনারা কি গণতান্ত্রিক মতে, শেষ হয়নি, গণতান্ত্রিক মতে সবার গলার শর্ত থাকতে পারে, আওয়াজ তো সবাই করতে পারে, তাহলে আওয়াজটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা কেন? এটা বিজেপি মহলে সব থেকে বেশি বড় প্রশ্ন ওঠে অনিন্দু বাবু। আমি আপনাকে বলি, আমাদের রাজ্যে অনেক আন্দোলন হয় এবং শান্তিপূর্ণ আন্দোলন বহু হয় বা হচ্ছে। এবার রইল কিছু আন্দোলন যারা শান্তিপূর্ণ হওয়ার নামে তারা অশান্ত করে তোলে, তার মধ্যে বিজেপি নাম্বার 1। কেন আমি আপনাকে বলি, এই ডাক্তারদের সেই সময় আরজি করে যে ঘটনা ঘটেছিল, সেই সময় বিজেপির কিছু ছাত্র সংগঠন তারা মিছিল বার করে পাথর ছুঁড়ে, আপনি দেখেছেন প্রিন্সেপ ঘাটের সামনে পাথর ছুঁড়ে, শান্তিপূর্ণ আন্দোলনের নাম করে পাথর ছুঁড়ে কি মানে অন্যায় কাজ করেছিল, এবং তার জন্য আমার পুলিশ ভাইদের চোখ পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এই বিজেপি দলটাকে আমি দেখেছি যে আন্দোলনের নাম করে, আমি তো অবাক হয়ে যাই যখন বাংলাদেশের কমিশনারের কাছে গিয়ে সাধুদের 2-4টে সাধুকে সামনে রেখে পেছনে বিজেপির লোকগুলো থেকে সেখানে পাথর ছোড়া হচ্ছে। আমি জানি না কেন পাথর ছোড়া হচ্ছে, আমি অবাক হয়ে যাই। এই বিজেপির যে কোনো জায়গায় বিজেপি আন্দোলন করে, তারা সেখানে একটা চরম বিশৃঙ্খলাটা শুরু করে দেয়। দেখুন, আন্দোলন মানুষ করতেই পারে, বহু আন্দোলন এখানে হয়েছে। আজকে যেমন আপনারা প্রথমেই ধরে নেন যে বিজেপির আন্দোলন মানেই সেখানে কোনো রকম খারাপ কিছু ঘটবে, তাই জন্যই প্রতিবার আদালতে যান। দেখুন, পুলিশের কাছে তো, আমাদের তো এখানে গোয়েন্দা দপ্তর আছে, তাদের কাছে যথাযথ খবর ইনফরমেশন থাকে। আচ্ছা, আপনি অনিন্দদা আরো একটি কথা বললেন যে প্রথম ক্ষেত্রে একেবারে প্রথম লিস্টের প্রথমেই বিজেপিকে আপনারা মনে করেন, দ্বিতীয় নম্বরে কে রয়েছে? দ্বিতীয় নম্বরে যেমন বাম, অতি বাম কিছু লোক রয়েছেই, ডেফিনেটলি বাম অতি বামদের। তৃতীয় নম্বরে হয়তো বলা যায় না, তৃতীয় নম্বরে বাম অতি বামদের যারা খুব ঘনিষ্ঠ এখন হয়েছে, আগে ছিল না, তারা আছে। আচ্ছা, এটা তৃতীয় নম্বরে আসলো কি প্রদীপ ভট্টাচার্যের কথার পর থেকে? না, প্রদীপ ভট্টাচার্য যেটা বলেছেন সেটা অনেকদিন আগে বাংলা মানুষেরা বুঝতে পেরেছিলেন। উনি যেটা বলেছেন যে কংগ্রেস এখন ছাদের ধারে দাঁড়িয়ে আছে,
সেটা উনি বলেছেন, আমরা জানতাম। সুস্মিতাদির কাছে লোকেরা বিশ্বাস করতো না। সুস্মিতাদির কাছে কংগ্রেসের লোকেরা তো বিশ্বাস করতো। সুস্মিতাদি, প্রশ্নটা কি বলুন? শুনতে পেলেন তো? অনিন্দদা বলছেন যে 3 নম্বরে আপনাদেরকে রাখছে, অর্থাৎ বিরোধী হিসেবে যখন রাস্তায় কেউ নামবেন তখন আপনারা ঝামেলা করবেন, অশান্তি করবেন, 3 নম্বরে রেখেছে আপনাদেরকে। অনিন্দদা কত নম্বরে রাখলো সেটা তো বড় ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে বাংলার মানুষের কাছে আন্দোলনের মাধ্যমে এবং প্রতিবাদের মাধ্যমে, শুধু বাংলার মানুষের কাছে না, সারা ভারতবর্ষের মানুষের কাছে আমরা কোন জায়গায় আছি সেটা অনিন্দদাও খুব ভালো জানে। সর্বভারতীয় তকমাটাও তো পেয়েছে তৃণমূল কংগ্রেস। এখন সর্বভারতীয় দলও বলতে পারে না, মোটামুটি বাংলার বাইরে যেখানেই যায় সেখানেই তৃণমূল কংগ্রেস মোটামুটি নোটার থেকে কম ভোট পেয়ে বান্ডিল হয়ে বাড়ি চলে আসে। সুতরাং তাদের সাথে তাদের নম্বরের উপরে ভিত্তি করে আমি আমার দলকে স্ট্যাবলিশ করবো সেটা তো নয়। এবার আসা যাক যে চিড়িয়াখানার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী যে আজকে যে কথা হলো, সেই কথাটা হচ্ছে আজকে শুভেন্দু অধিকারী হোক, বিরোধী বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যারাই বিরোধী বলতে যারাই আন্দোলন করতে যাবে তাদের বিরুদ্ধে কেন কণ্ঠরোধ করার চেষ্টাই সরকারের, আমরা এটা বুঝে উঠতে পারলাম না এখনো পর্যন্ত। কারণ আমরা যতদূর জানি, উনি যেমন প্রদীপ ভট্টাচার্যের কথাটাকে বললেন যে বাংলার মানুষ এটা অনেকদিন আগে বুঝতে পেরেছে, আমি তেমন ওনাকে একটা কথা বলতে, উনি আমার সাথে সহমত হবে অনিন্দদা, যে আজকে তো মমতা ব্যানার্জি বাংলায় আজকে আন্দোলনের মাধ্যমেই তো তিনি উঠে এসছেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা থাকে না। এবং তিনি তখন কংগ্রেসটা করতেন এবং কংগ্রেসের সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিনি বিভিন্ন রকম আন্দোলন করেছেন। তা সেই জায়গায় দাঁড়িয়ে উনি কেন বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করে, এই প্রশ্নের উত্তর আজও পাওয়া গেল না। তার মানে কি উনি ডিক্টেটরশিপ চালু করতে চান? মানে একনায়কতন্ত্র, যে কেউ ওনার বিরুদ্ধে কোনো কথা বলবেন না, মানে উনি একচ্ছত্র রাজত্ব করবেন বাংলার বুকে, বিরোধীরা কোন রকম কোনো আন্দোলন করবে না। এবং সবচেয়ে বড় কথা দেখা গেল সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে, সেখানে যখন রায় তাদের পক্ষে হলো না, তারা সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল, ডিভিশন বেঞ্চেও তাদের পক্ষে যখন হলো না, তখন তারা আজকে এই মিছিলটা করলো। আজকে শুভেন্দু অধিকারী যে অভিযোগ তুলছে এই 52 কাঠা জমির কথা, প্রথমত তো আমি অনিন্দ্য সাহের সাথে একমত যে আজকে এটা জুলজিক্যাল ডিপার্টমেন্টের, এটা ইন্ডিয়া গভর্নমেন্টের জমি, সেই জমি সেইটাকে পরিচালনা করছে রাজ্য সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে এই 52 কাঠা জমির যে বাণিজ্যকরণের কথা বলা হচ্ছে, এই বাণিজ্যকরণ কি করে সম্ভব? যে কেন্দ্রীয় সরকারের জমি, সেই জমিটাকে হস্তান্তর করে দেওয়া অন্য লোকের কাছে, রাজ্য সরকারের কি এখতিয়ারের মধ্যে এটা পড়ে নাকি পড়ে না? আমার এই কথাটা প্রশ্ন রইল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেই জায়গাটা কোন রকম এখতিয়ারের মধ্যে পড়ে না। আর কারা কথা বলছে? বিজেপি আন্দোলন করছে, শুভেন্দু অধিকারী, যারা সারা ভারতবর্ষের সমস্ত অ্যাসেটকে আজকে যেভাবে বিক্রি করে দিচ্ছে, আজকে রেল আজকে যত রকম যত বড় বড় কোম্পানি আছে সমস্তকে প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, নালে আদানি আম্বানির কোলে তুলে দিচ্ছে। তারা বলছে প্রাইভেটাইজেশনের কথা, তারা বলছে বিক্রির কথা। আরে মাটি তো মাটি মানুষ, আমরা বরাবর বলছি মাকে এরা লাঞ্ছিত করছে, মাটিকে এরা রক্তাক্ত করছে, মানুষকে এরা বঞ্চিত করছে। কিন্তু আপনারা কি করছেন? আপনাদের নিজেদের দিকে একটু তাকিয়ে দেখুন, আপনারাও তো একই দোষে দোষী। আপনারা যেভাবে কর্পোরেটদের হাতে সমস্ত রকম সংস্থাগুলোকে তুলে দিচ্ছেন, আপনারা আজকে কোথায় রেলের বিভিন্ন দপ্তরগুলোকে, রেল আমাদের সবচেয়ে মুনাফা দেয় সারা ভারতবর্ষের, যত রোজগার মানে আসে মানে দপ্তর আজকে সরকারি দপ্তরে, তার থেকে সবচেয়ে বেশি মুনাফা আসে রেলের দপ্তর থেকে। সেই রেলের দপ্তরে আপনারা তুলে দিচ্ছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোকে তুলে দিচ্ছেন, প্রাইভেটাইজেশন করে দিচ্ছেন। আজকে আপনারা বিভিন্ন এয়ারপোর্ট গুলোকে আপনারা আদানির কোলে তুলে দিচ্ছেন। আপনারা সেল যত বিএসএনএল সমস্ত গুলোকে আপনারা প্রাইভেটাইজেশন করার পথে যাচ্ছেন। আপনারা বলছেন আন্দোলনের কথা। আর একটা জিনিস আমি বলবো, যেটা আজকে আমাদের অ্যাঙ্কারের মুখ থেকে উঠে আসলো, এটা একটা সত্যি ভাইটাল বিষয়, যে আমরা যেমন দেখি বাংলায় একটা টয়লেটও উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা, সেরকম আমরা দেখেছি সিংহ শাবকের জন্ম হয়েছিল নাকি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। এটা সত্যি, এটা আপনি বলেছেন হাসার মতো ব্যাপার নয়, কিন্তু আপনি না হাসুন, কেউ না হাসুক, কিন্তু সারা বাংলার মানুষ এটা বুঝতে পারছে যে সব জায়গায় এই যে আমি প্রথমেই যে বললাম একনায়কতন্ত্র, ডিক্টেটরশিপ, এই জায়গাটাকে প্রতিষ্ঠিত করার তৃণমূল। সুস্মিতাদি, আমরা জানি না ডিক্টেটরশিপ চলছে কিনা, কিন্তু ছবিটা আপনাদের সামনে রাখতে পারি। সুস্মিতাদি, একবার ছবিটা দেখাতে পারি, ছবিটা একবার দেখুন।
সিংহ শাবকের। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতেই জন্ম নেওয়া সিংহ শাবকদের স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, আজ দর্শকদের জন্য উন্মুক্ত করলেন। কে উন্মুক্ত করলেন পিসিআরকে একবার বলবো প্রথম থেকে, হ্যাঁ একটু পজ করতে। মাননীয়া শব্দটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, শ্রী রাজীব ব্যানার্জি, অর্থাৎ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতেই জন্ম নেওয়া সিংহ শাবকদের। আমি এখানে দুটো শব্দকে অত্যন্ত এমফাসিস দেওয়ার চেষ্টা করব, এক মমতা বন্দ্যোপাধ্যায়, দুই অনুপ্রেরণা, এবং 3 নম্বরটা খুব একটা বেশি জাস্টিফিকেশন হবে কিনা জানি না, কিন্তু সিংহ শাবকদের। সুস্মিতাদি, এইবার বিষয়টা হচ্ছে তাই জন্য এই যে জিনিস মানুষ দেখেছে, বাংলা মানুষ দেখে, বললাম তো টয়লেট থেকে সিংহ শাবক, সবটাই মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া কিছু হয় না, এটা যেমন ঠিক, আবার তেমন এই যে আজকে তু ম্যামে যে জিনিসটা চলছে, এই যে এই তর্ক বিতর্ক, এই যে এই মানে নোংরা ঘাটাঘাটি, এই জিনিসটা কিন্তু ওই চিড়িয়াখানার যে দর্শকরা, মানুষ চিড়িয়াখানা মানে চিড়িয়াদের দেখতে যায় বলে, সেরকম এই জিনিসটা এখন আর চিড়িয়াখানা আমার মনে হয় না মানুষকে দেখতে যেতে হয়। এখন মানুষ সেটা মোটামুটি তৃণমূলের নেতাদের এবং বিজেপির নেতাদেরকে বাইরে থেকে দেখলেই সেটা বুঝতে পারে যে চিড়িয়াখানায় কাদের বাসস্থান। এবার বিষয়টা হচ্ছে আর একটা জায়গায় যেটা আলোকপাত করার বিষয়, এই যে আন্দোলনটা আজকে জমি কেলেঙ্কারি, আজকে শুধু তো জমি না, আজকে আমরা দেখতে পাচ্ছি বালি, গরু, কয়লা, মানে নিয়োগ, মানে কোনো কিছুতে দুর্নীতি নেই কিংবা বিক্রি করে দিচ্ছে না এই সরকার, এমন জায়গা নেই। আজকে সরকারের কোষাগার যে প্রশ্ন আসলো, সরকারের কোষাগার ফাঁকা কিংবা সরকারের কোষাগারে অর্থ টান হচ্ছে, অর্থাভাব হচ্ছে, আমরা বারংবার এই বাংলার সরকারকে বলেছি, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় বারংবার এই কথা বলেছেন যে আপনারা যদি সত্যি আপনাদের ন্যায্য প্রাপ্য বাকি থাকে কেন্দ্রীয় সরকারের কাছে, আপনারা আন্দোলন করুন, আপনারা কোর্টে যান। আজকে আপনার মনে আছে কিনা আমি জানি না, রাজস্থানে যখন আমাদের সরকার ছিল, আমরা যখন কেন্দ্র থেকে বঞ্চিত হয়েছিলাম, তখন আমরা সেটা নিয়ে কোর্টে গিয়ে আমরা জয়যুক্ত হয়ে আমরা কিন্তু সেই আমাদের প্রাপ্যগুলো বুঝে নিয়েছিলাম। তাহলে এই সরকার কেন সেটা করতে পারছে না? এই সরকারের কোন জায়গায় এটা খামতি রয়েছে যে তারা কেন কোর্টে গিয়ে আন্দোলন করে তাদের সেই জায়গাটাকে তারা বলুক যে আমাদের এই জায়গা পাওনাগুলো আছে। আজকে বুঝতে পেরেছি সুস্মিতাদি, এনওসি গুলো দিচ্ছে না, তাই জন্য আমরা টাকা ডিসবার্স করতে পারছি না পরের টাকা। তাহলে সেই এনওসি যদি না দিয়ে থাকে তাহলে সেইটাও ক্লিয়ার করুক কেন। বুঝতে পেরেছি। আমি একটু সোমেনবাবুর কাছে যাবো। সুস্মিতাদি, আপনার পয়েন্ট অফ ভিউ আমি বুঝতে পেরেছি, আমি সোমেনবাবুর কাছে যাবো। সোমেনবাবু, সুস্মিতাদির কথায় একটি বিষয় অত্যন্ত স্পষ্ট, তা হলো কেন্দ্র এবং রাজ্য সংঘাতের মাঝে কোনো এক জায়গায় সাধারণ মানুষ সাফার করছে, এটা গেল প্রথম। এবং দ্বিতীয় কথা, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সিংহ শাবকের জন্ম, এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারের জমি সেখানে পরিচালনা করছে রাজ্য সরকার, সরাসরি যুক্তি অনিন্দ্য বাবুর। আমার প্রশ্ন হচ্ছে, কোনো এক জায়গায় সার্বিক স্তরে কেন্দ্র এবং রাজ্য সংঘাতের মাঝে শুধুমাত্র ইস্যু করতে হয় বলে ইস্যু করছে বিজেপি, নাকি সত্যি সত্যি এটার ভেতরে জমি দালাল থেকে শুরু করে জমি অকপট বিক্রি থেকে শুরু করে সবকিছুই একই প্রেক্ষাপটে চলে আসবে? সোমেনবাবু, আসলে এখানে প্রথমেই বলা ভালো, এই রাজনীতিক যারা বিভিন্ন দলে, তাতে তাদের যে একের পর এক কথার পৃষ্ঠে কথা জুড়ে দেওয়ার, আমি বলবো যে কথার জাগলারি, এই জাগলারির মধ্যে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করি, মোরাললেস প্রতিটা চ্যানেলেই কেউ না কেউ একজন রাজনৈতিক বিশ্লেষক বা কাউকে অন্তত নাগরিক অধিকার বা নাগরিক স্মৃতিকে রোমন্থন করার সুযোগ দেওয়া হয়। অর্থাৎ সেদিক থেকে এই কথার জাগলারির মাঝখানে হারিয়ে ফেলি আমরা যে নাগরিক অধিকারের বিভিন্ন প্রশ্নগুলিকে, সেই নাগরিকদের যে বঞ্চনা অধিকার, সেই অধিকারগুলির পেছনে থাকে কতগুলো যুক্তি, সিভিল সোসাইটি যেটা বলি, সেই যুক্তির আলোতে আমরা দেখতে পাই যে রাষ্ট্রীয় সম্পত্তি
বা জাতীয়করণ, এই বিষয়গুলি 1970-এর দশকে মিসেস গান্ধী অর্থাৎ ইন্দিরা গান্ধীর সময়কাল থেকেই কয়লা, ব্যাংক এইগুলোর মধ্যে দিয়ে আমরা পরখ করতে শুরু করি, অর্থাৎ এগুলো রাষ্ট্রীয় অর্থনীতির সঙ্গে জড়িত। কেন জাতীয়করণ? রাষ্ট্রীয় সম্পত্তি বলতেই বা আমরা কি বুঝি? অত গভীর আলোচনায় না গিয়ে সুস্পষ্ট বলা যায় যে নাগরিকদের কোনো বিষয় সম্পর্কে বা বিষয় সম্পর্কে, মানে আমি বলছি সম্পত্তি সম্পর্কে, তাদের কর্ম নিশ্চয়তা সম্পর্কে যদি অনিশ্চয়তা দেখা দেয়, রাষ্ট্র তার পরিত্রাতা হিসাবে সেখানে সেটাকে তিনি অ্যাডপ্ট করেন, কারণ তার কাছে নাগরিক সম্পদ, শাসিতের সম্মতিতে তিনি শাসন করেন। এবার প্রশ্ন আসছে, তাহলে রাষ্ট্র, যেমন আমরা মনে করি যে ঘরে অনেক সময় সোনা রাখা হয়, যে পরিবারের ক্রাইসিসে সেটাকে বন্ধক দেওয়া হয় বা বিক্রি করা হয়, জমি রাখা হয়, জমি ক্রাইসিসে বিক্রি করা হয়। এখানে কোশ্চেন আসছে, রাষ্ট্রীয় সম্পত্তি সেটা বিক্রির ক্ষেত্রে যুক্তি কি? সেটা বিক্রি করে তার বেনিফিটটা কে পাবে? মুষ্টিমেয় কিছু মানুষজন, নাকি এর অধিকারের যোগ্য প্রাপক হচ্ছে আম জনতা? না না শোভনবাবু, কোনো এক জায়গাতে তো অনিন্দ্যবাবু সরাসরি বলছেন যে এটা আসলে বিক্রি হচ্ছেই না, এটা সম্পূর্ণভাবে ম্যানিপুলেট করবার চেষ্টা করছে বিজেপি। না না, কোশ্চেনটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বোধ গিয়ে হতে রাষ্ট্রীয় সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তির বেসরকারীকরণ বা সেটা ট্রান্সফরমেশন, সেইটা করতে গিয়ে আমাদের নাগরিক অধিকারের দিক থেকে মূল প্রতিপাদ্য বিষয় সেটার বেনিফিটেড কে। এবং মনে রাখতে হবে তার ঠিক পাশের প্লট আমরা দেখেছি জেলের জমি ছিল, সেটাকে একটা অংশ ভেঙে দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হয়েছে। সেটা হচ্ছে একটা জনহিতকর জায়গা থেকে আরেকটা জনহিতকর জায়গায় ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনে বিরোধ থাকে না। আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই কখন? যখন দেখি টালিগঞ্জ ট্রাম ডিপোর মতো অঞ্চল, ওই অঞ্চলের জমিকে আজ দেখুন গিয়ে মাল্টি স্টোর বিল্ডিং হয়ে গেছে, অর্থাৎ সেখানে বলা হয়েছিল ওই জমিকে বেচে দিয়ে ট্রাম এবং ট্রাম পরিবহনের উন্নয়ন ঘটানো হবে। আজকে ট্রামই উঠে গেল, ট্রাম পরিবহন তো ততই ব্যস্ত। ওখানে বলা হয়েছিল যে কলেজ স্ট্রিটের মতো আরেকটা মার্কেট তৈরি হবে, দক্ষিণের কলেজ স্ট্রিট, বইপাড়া। সেটার এখন কোন প্ল্যানিং আছে জানি না, কিন্তু দেখুন ওখানে গিয়ে তত্তর করে কিছুদিন বিরোধিতা চললো বিরোধী পার্টিরা, তারপরে একটা যেন অদ্ভুত অ্যাডজাস্টমেন্ট পলিটিক্স, আখেরে এত মহামূল্যবান জমি বেয়াত হয়ে গেল। আমাদের নাগরিক অধিকারের দিক থেকে আমি আজ প্রশ্ন তুলছি, এই যে সরকারি জমি বেসরকারীকরণ হোক বা হস্তান্তর বা রূপান্তর, এর কৈফিয়ত জনগণকে সুস্পষ্টভাবে সরকারকে দেওয়াটাই গণতান্ত্রিক নিয়ম নীতি। আর এটাকে ভঙ্গ করে এক প্রকার জোর করে এটাকে চাপিয়ে দেওয়া বা করে নেওয়া, সেটার মধ্যে গণতান্ত্রিক রীতিনীতিকে ভায়োলেট করা হয়। বুঝতে পেরেছি। সোমেনবাবুর মূল কথা উন্নয়ন। আমি যদি খুব না ভুল করে থাকি, আমি এই বিষয় নিয়ে সরাসরি অমলেন্দুবাবুর কাছে চলে যাব। অমলেন্দুদা, আমি কি এইভাবে একটু ডিসক্রাইব করতে পারি শঙ্খ ঘোষের লাইন নিয়ে, যে দাঁড়িয়ে আছে উন্নয়ন, রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন? আমি বলছি আপনারা কিসের ভয় পাচ্ছেন? উন্নয়নের ভয় পাচ্ছেন নাকি রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নের ভয় পাচ্ছেন? কোনটা? না, আমরা উন্নয়নের ভয় পাওয়ার কথা নয়। আজকে অঞ্জনদা, আপনি জানেন মুখ্যমন্ত্রী কিছুদিন আগে নিজেই বলেছেন যে জেলায় জেলায় আপনারা যে কিষাণ মন্ডি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী তৈরি করেছিলেন, আপনাদের সাংবাদিকরাই দেখিয়েছেন বিভিন্ন সময় আপনাদের চ্যানেলে, যে ওই কিষাণ মন্ডিগুলো এখন কি হয়েছে, খালি বিল্ডিং হয়েছে আর ওই জমিগুলো গভর্নমেন্ট ল্যান্ডগুলোকে অ্যাকিউর করে রাখা হয়েছে, সেগুলোকে তারা কি করবেন, প্রাইভেটাইজেশন করে দেবেন। এটা মুখ্যমন্ত্রী নিজেই বক্তব্য। তাহলে ওই জমিটা কার জমি আছে? এই কিষাণ মন্ডিগুলো রাজ্য সরকারের জমি। তারা ওই আমি একটু ইন্টারাপ্ট করে একটু জানতে চাই, আপনি অনেকবার এই শব্দটা ব্যবহার করেছেন প্রাইভেটাইজেশন, আমি জানতে পারি আপনি কি বিশ্বাসী প্রাইভেটাইজেশনে? মানে সদার্থক ক্ষেত্রে করলে সেটা আলাদা কথা, এখানে তো জমি দালালি করার ক্ষেত্রে করা হচ্ছে। এখানে তো গভর্নমেন্ট ল্যান্ডগুলোকে
প্রাইভেট বা সিম্পল কথা প্রমোটারের হাতে তুলে দেওয়া হচ্ছে, যাতে কমিশনটা তৃণমূলের নেতারা তাদের সরকারে 75-25 ভাগ দিয়ে তারা ভোটের ফান্ড তৈরি করতে পারে। তার জন্য এখন অন্য কোনো দিকে আর হাত মারতে না পেরে জমিতে হাত মারছে, সরকারি জমিগুলোকে বেহাত করে তারা টাকা আদায়ের চেষ্টা করছে। আজকে তার প্রমাণ তো মালদায় খুন থেকে পাওয়া যাচ্ছে। আজকে তৃণমূলের নেতারা নিজেরা নিজেদেরকে মার্ডার করছে সুপারি কিলার দিয়ে। তাহলে কতটা নিচে নামলে এই জমি দালালির বখরা নিয়ে তাদের কতটা নিচে নামলে তারা গিয়ে এইসব ঘটনা করতে পারে। আজকে অনিন্দ্যবাবু বলছেন যে বিরোধীরা হিংসাত্মক আন্দোলন করে। এই মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন, আমরা পশ্চিমবঙ্গবাসী তার টায়ার জ্বালানো রাস্তায় আর গাড়ি ভাঙচুর করা, প্রতি মাসে 4 বার করা বন্ধ, 4 বার বন্ধ নিয়ে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তিনি আবার হিংসাত্মক আন্দোলন, তৃণমূলের থেকে হিংসাত্মক দল আর ভারতবর্ষে আছে? ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের কথা ছাড়ুন, গোটা ভারতবর্ষে যদি দেখা হয় সব থেকে হিংসাত্মক দল সেটা হচ্ছে তৃণমূল। তারা বিজেপির 200 জন কার্যকর্তাকে খুন করেছে, এখন নিজেরা নিজেদের কার্যকর্তাদেরকে বা নিজেদের নেতাদেরকে খুন করছে। এটা তাদের নিজের পুলিশই তো অ্যারেস্ট করে প্রমাণ করছে। আজকে তারপরে তৃণমূল দলের নেতা বলুন, ক্যাডার বলুন, এমন কে আছে যে হিংসাত্মক নয়? তারা আবার বিজেপিকে হিংসার কথা মানছি অমলেন্দু দা, আমি সবটা মানছি। আপনারা যা যা তৃণমূলের এগেনস্টে বলছেন সেগুলো সব আমি 2 মিনিটের জন্য একটু মেনে নিচ্ছি, কিন্তু আমার প্রশ্নটা সত্যি, আমি একটু পাস্টে যাওয়ার চেষ্টা করব। আপনারা তো ভবিষ্যৎমুখী, 2047-এর ভবিষ্যৎ এখন থেকেই আপনারা দেখেন। তাহলে যখন 2011 সালে সিঙ্গুর আন্দোলনটা হলো, তখন এই তৃণমূলের পাশে কি করে বসেছিলেন বলুন তো? তখন বুঝতে পারেননি? সেই জমি আন্দোলন এত কিছু হয়েছে, জমি আন্দোলন, সেটা আমার রাজনাথ সিং এর ছবিটা এখনো মনে পড়ে, পাশেই দাঁড়িয়েছিলেন তিনি, বসেও ছিলেন না। আমার কথা হচ্ছে তৃণমূলের জন্মই তো বিজেপির হাত ধরে, বিজেপির সাপোর্ট পেয়ে। তার মানে আপনি বলতে চাইছেন যে বিজেপির থেকে এগুলো শিখেছে? কারণ বিজেপির থেকে শেখা আলাদা কথা, বিজেপি না থাকলে তৃণমূল দলটাই আজকে সম্পৃক্ত হতে পারতো না। বিজেপির অর্ধেকের বেশি কার্যকর্তা বুথ লেভেলে তৃণমূলের কোনো সংগঠনই ছিল না। বিজেপির অথবা 5% ভোটও যখন ছিল, 5% ভোট, তখনও প্রতিটা বুথে একজন করে কার্যকর্তা হলেও থাকতো বিজেপি জাতীয় দল। বিজেপির প্রত্যেকটা বুথে কার্যকর্তা ছিল। বিজেপির সাথে জোট করে ভোটে গিয়ে বিজেপির লোকেদেরকে ভাঙিয়ে দল ভাঙানো, যেটা তৃণমূল তৈরি হয়েছে দল ভেঙে, কংগ্রেসের থেকে ভেঙে, তো সেই দল ভাঙানো খেলায় মেতে তিনি দলটাকে তাহলে সেটা নাম কি দেবেন আপনারা? চাঁদাবাজির দল। না, তাহলে আপনারা কি নাম দেবেন সেটা? অপারেশন না, আপনারা তার নাম কি দেবেন? অপারেশন গ্রাস নাকি অপারেশন লোটাস? এদের দলের নাম হচ্ছে অপারেশন নৈতিকতা বর্জিত। আচ্ছা, আর আপনাদের যেমন অপারেশন লোটাস। আমাদের অপারেশন লোটাস, আমাদের জাতীয়তাবাদী। তার মানে আপনারাও করেন, মানছেন, বলুন। আপনাদের ক্ষেত্রে সেটা ভালো আর তৃণমূলের ক্ষেত্রে সেটা খারাপ, কি আশ্চর্য! গোটা ভারতবর্ষই জানে। আচ্ছা বেশ, আমি অনিন্দ্যদার কাছে যাবো। অনিন্দ্যদা, কি করছেন এসব? দল ভাঙাচ্ছেন, শুধু তাই নয়, জমি দালালি করছেন আপনারা, তাও আবার বিজেপির থেকেই। আপনারা বলছেন বিজেপির থেকেই সেসব আপনারা এসছেন। আমি বুঝাতে পারছি না, মানে দুয়ে 4 করতে পারছি না। আপনি যদি একটু 4 করে দিতে পারেন একটু দিন, দর্শকরা একটু বুঝতে চাইছেন। আমি বলি, অমলেন্দু বাবুর কোনো কথাটা আমার ঠিক বুঝতে পারলাম না, বড় হাসি পেল। কোথায় বললেন দল ভাঙানো। আচ্ছা, তৃণমূল থেকে দল ভাঙিয়েছে কারা? একটা করে লোকের নাম বলি না, আমরা কিন্তু মেইন সাবজেক্ট থেকে যেন না সরে যাই। একদম সরবেন না। উনি বললেন তৃণমূল থেকে সমস্ত দল, এই শুভেন্দু অধিকারী কোন দলের ছিল, রাজীব ব্যানার্জি কার দলের ছিল, সব্যসাচী দত্ত কোন দলের ছিল, মুকুল রায় কোন দলের ছিল, কে কি সব বলছেন অমলেন্দু বাবু কিছু বুঝতে পারছি না। এক, দ্বিতীয় হলো, আচ্ছা ওদের নাকি অনেক কার্যকর্তা নাকি মারা গেছে তৃণমূলের হাতে, ওনার মনে আছে কিনা জানি না। কাশীপুরে অর্জুন চৌরাসিয়া বলে একটি ছেলে, তার মৃত্যুকে কেন্দ্র করে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজি বলে দিলেন যে তৃণমূলের লোকেরা তাকে মেরে ঝুলিয়ে দিয়েছে, অথচ পরবর্তীকালে দেখা গেল উনি সুইসাইড করেছেন। অনিন্দ্যদা, এই বিষয় নিয়ে আসছে, কিন্তু এই মুহূর্তে একটি বড় খবর সামনে আসছে ট্রাইব টিভি বাংলার পর্দায়। ফের ঝুপড়িতে অগ্নিকাণ্ড। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। জোকায় বিধ্বংসী আগুন, ফের ঝুপড়িতে অগ্নিকাণ্ড। জোকা খালপোল অটো স্ট্যান্ডের কাছে ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলে 2টি ইঞ্জিন ইতিমধ্যে এসে পৌঁছেছে। ঝুপড়ি আগুনে পুড়ে ছাই। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ততুন মাকাল। ততুন, এই মুহূর্তের সামগ্রিক পরিস্থিতি কি দাঁড়িয়ে রয়েছে? ঘড়িকাটা 7:36।
দেখো, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে যানজটের সৃষ্টি অনেকটাই রয়েছে, যদিও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসলেও বেশিরভাগ আগুন নিয়ন্ত্রণে এসেছে ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন এবং স্থানীয় সূত্রে যেটা জানা গেছে সেখানে 3টি ঝুপড়ি ছিল এবং একটি অটো স্ট্যান্ডের ইউনিয়ন অফিস ছিল। প্রথমে যখন স্থানীয় অটো চালকরা দেখতে পায় যে নীল রঙের কিছু জ্বলছে, এরকম মনে হয়, তারা দৌড়ে আসে, দেখে আগুন মুহূর্তের মধ্যেই বিধ্বংসী আকার ধারণ করে। তারা প্রাথমিকভাবে মনে করছে সেটি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং ঝুপড়ির মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, তাকে তারা তড়িঘড়ি উদ্ধার করে এবং দমকল ও ঠাকুরপুকুর থানায় খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকল এবং ঠাকুরপুকুর থানার পুলিশ। যেহেতু সেখান থেকে 1.5 কিলোমিটার দূরে দমকল অফিস, সেই জন্য দমকল আসতে একদম সময় লাগেনি, সেই জন্য তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও 3টি ঝুপড়ি এবং অটো ইউনিয়নের অফিস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। কিছু হতাহতের কোনো খবর নেই, কারণ যে বৃদ্ধা মহিলা ছিলেন তিনি একাই থাকতেন, তাকে উদ্ধার করে স্থানীয় অটো চালকরা। তার শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে তোতন? তিনি সুস্থ রয়েছেন পুলিশের তরফ থেকে, যদিও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু তার বয়সটা অনেক, শীতকাল এবং আগুন দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন, তাকে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে, তার স্বাভাবিক যাতে তিনি থাকেন সেই কারণে এখন যানজটের সৃষ্টি হয়েছে। যদিও দমকলের তরফ থেকে জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে বলা যেতেই পারে, যদিও কিছু কিছু জায়গায় ধোঁয়া উঠছে, যেহেতু শীতকালে অনেক জিনিসপত্র ছিল লেপ। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ তোতন। নজর রাখো ডায়মন্ড হারবার রোডের পাশে ঝুপড়িতে আগুন। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রয়েছে। জোকা খালপোল অটো স্ট্যান্ডের কাছে ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন, ঝুপড়ি আগুনে পুড়ে ছাই, সঙ্গে অটো ইউনিয়ন অফিসেও পুড়ে গিয়েছে সেই আগুনে। স্থানীয় অটো চালকরা আগুন দেখতে পেয়ে দমকল এবং ঠাকুরপুকুর থানায় খবর দেয়। দমকল কর্মীদের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নজর থাকছে আমাদের। আবারও আমরা ডিসকাশনে আসবো। অনিন্দদা, আপনি কথায় কথায় একটি বিষয় বললেন যে উদাহরণ টানলেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর। আমি বলছি আবারও সেই একই রকম জায়গা, মানে আপনিও মেনে নিচ্ছেন যে বিজেপির থেকেই আপনারা এসছেন, অর্থাৎ বিজেপি যাই করবে অটোমেটিক্যালি তৃণমূলও সেটাই করবে। না না, বিজেপির সঙ্গে আমরা কোনো সম্পর্ক নেই। দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে ভেঙে কারা মনে করেছিলেন এবং সেটা পরবর্তীকালে প্রমাণ হয়ে যায় যে কংগ্রেসে থেকে কোনোদিন সিপিএম কে সরানো যাবে না, কারণ কংগ্রেস সিপিএম এর বিটি। পরবর্তীকালে সেটা মানুষ দেখতে পেয়েছে বা এখনো একসঙ্গে ওরা হয়ে তো আছে। যাই হোক, সেটা কথা নয়। যে প্রসঙ্গটা ছিল, না সিপিএম আর সিপিএম কে সরানো যেত না। কংগ্রেসে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পেরেছে সিপিএম কে সরানো যেত না, কারণ কংগ্রেস সিপিএম এর বিটি। এখন সেটা প্রমাণিত হয়ে যায়। তখন ওপেন ফ্যাক্ট ছিল না, এখন ওপেন ফ্যাক্ট হয়ে গেছে। যাই হোক, এবার একটা কথা আপনাকে বলি, এই যে জমির কথা বলে, আপনারা অমলেন্দু বাবু জানেন কিনা আমি জানি না, সোমেন বাবুকে আমি আপনাকে বলি, এই যে নিউ টাউনে যে ইকো পার্ক আপনারা দেখেন না, এই ইকো পার্কের জমিটা সেই সময় বামফ্রন্ট সরকার কিন্তু বেচে দিয়েছিল প্রায়। মমতা বন্দ্যোপাধ্যায় এসে কেস করে ওটাকে বন্ধ করে দিয়েছে এবং পার্কে পরিণত করেছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, রাজ্যের কোন জমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন বেসরকারি হাতে প্রমোটিং করার জন্য তুলে দেয়নি। দায়িত্ব নিয়ে বলছি, এই গুজবগুলো রটাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, যে কোনো আজকে দেখুন যেখানে জমি দিয়েছে সেইগুলো হচ্ছে, আজকে নিউ টাউনে গিয়ে দেখুন সেখানে আপনার ইলেকট্রিক হাব তৈরি হচ্ছে, তার জন্য জমি দেওয়া আছে। তার একটা পদ্ধতি আছে, যেখানে মানুষের চাকরি হবে সেই জন্য জমি দেওয়া হয়, তার একটা পদ্ধতি আছে। দুমদাম যাকে জমি দিয়ে দিল, পকেটে পয়সা তুলে দিল, এইগুলো মানে বিরোধীরা গুজব রটায়। গুজব রটিয়ে খুব একটা কিছু লাভ হয় না। মানুষ জানে যে কি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোনোভাবেই আজকে আপনি বলুন না, রাস্তাঘাট আপনি স্টেট ট্রান্সপোর্টের আগে অবস্থা কি ছিল, ভাঙাচোরা বাস। আজকে দেখুন তো এই বাসগুলো কে এনেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এসি বাস কারা এনেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বাসের অবস্থা দেখুন তো কে এনেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। সোমেনবাবু বলুন। আমি অত্যন্ত দায়িত্ব নিয়েই বলছি, পারলে যে ড্রাইভ টিভির সাংবাদিক যারা আছেন তারা ক্যামেরা বন্দি করবেন কালকে গিয়ে, যে টালিগঞ্জ ট্রাম ডিপোর ওপরে যে বিলাসবহুল বিশাল যে আবাসন তৈরি হচ্ছে সেটার নামকরণও আছে এবং অলরেডি কনস্ট্রাকশন বিরাট যে টাওয়ার গুলো তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ট্রাম লাইন বা ট্রাম ডিপোর জায়গাটা উঠে গিয়ে, আমি কি বলেছি, ট্রাম তখন বলা হয়েছিল এটাই পয়সাটা দিয়ে ট্রাম ডেভেলপমেন্টের খাতে ব্যয় হবে
এবং একইভাবে ট্রাম কোম্পানি যে বাসগুলো চালাতো সেখানেও আরো পরিবহন ব্যবস্থাও উন্নত হবে। কিন্তু যে মহামূল্যবান জমিটা বিক্রি হলো, সেই আমি কি বলেছি লজিকটাকে ধরার চেষ্টা করুন। আমি বলেছি আম জনতার ক্ষেত্রে এই বহুতলে কারা বসবাস করবে, এই বহুতল কে কিনবে, এবং পাশাপাশি বলা হয়েছিল উদ্বৃত্ত জমির পাশে একটি কলেজ স্ট্রিটের মতো বইপাড়া গড়ে উঠবে। আর নিউ টাউনে যেটা বলা হচ্ছে যে ইকো পার্ক, মানুষ দুহাত তুলে মমতা ব্যানার্জির এই যে করেছেন একে আশীর্বাদ হিসাবে দেখেন। কিন্তু মনে রাখবেন আজকে যে রাজারহাটের বিভিন্ন কোম্পানিকে যে জমি বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হচ্ছে একটা বিরোধ শূন্য ভাবে, এবং আমি বলবো যে সেই জায়গাটার প্ল্যাটফর্মটা কিন্তু অন্তত এদিকে সাবাসী দিতে হয়। বামফ্রন্ট সরকারের সময়ই বিস্তীর্ণ জমি হচ্ছে গৌতম দেবের আবাসন মন্ত্রী থাকাকালীন সময়ে কিন্তু ভেস্টেড হয়। ভেস্টেড করার জন্যই শালবনীতে জিন্দালদের জমি দিতে পেরেছেন। ভেস্টেড থাকার জন্যই আজ হচ্ছে যে রাজারহাটে বিভিন্ন ইনফোসিস সহ বিভিন্ন কোম্পানিকে জমি দানের ক্ষেত্রে প্রবলেমেটিক সিচুয়েশন সিঙ্গুরের মতো হচ্ছে না। অর্থাৎ একটা গভর্নমেন্ট চলে যায়, একটা নতুন আসে, কিন্তু তার কন্টিনিউশন থাকে। অর্থাৎ আগের গভর্নমেন্টের সব খারাপ সেটা বলে যাওয়া যেন অনর্থক। আবার এই সরকারে সব খারাপ কেউ কখনো বলেনি। আমি বলতে চেয়েছি যে সরকারি সম্পত্তির যখন রূপান্তর বা বাণিজ্যিকীকরণ সেটা হতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু জনগণকে সেই বিষয় সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করাটা এটা গণতান্ত্রিক প্রথা পদ্ধতির অঙ্গ। এবং লাস্ট একটা পয়েন্ট বলে শেষ করছি, এটা মিস করে দিলাম। বিজেপি এবং কংগ্রেস তারা কেউই এই বেসরকারীকরণের হয়ে উঁচু গলায় কথা না বলাই ভালো। কারণ আমরা কিছুদিন আগে যে প্রধানমন্ত্রীকে প্রয়াত হয়েছেন মাননীয় মনমোহন সিং, তার হাত ধরে উদারীকরণের শুরু, নবরত্ন যেটা নাম করে যে কোম্পানিগুলোকে তারা বেচা শুরু করেছেন, অর্থাৎ 90 সাল থেকে যে উদারীকরণের শুরু সেটারই কিন্তু একইভাবে। সোমেনবাবু, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, কিন্তু সেই সময় ইকোনমিক্যালি ডেভেলপমেন্টের জন্য সেটা দরকার ছিল। হ্যাঁ, আমি তো বলছি রাষ্ট্রের প্রয়োজনে হতে পারে, সেখানে আমজনতাকে লুকিয়ে নয়, আমজনতার স্বচ্ছতা দরকার। স্বচ্ছতার কথা বলছেন অনিন্দদা, অতি দ্রুত রিয়াকশন নেব। সোমেনবাবু যা বলতে চাইছেন স্বচ্ছতার সঙ্গে সবকিছু হোক, অর্থাৎ সাধারণ মানুষ যেন জানতে পারে কোথায় কি হচ্ছে, তার কারণ আলটিমেটলি সাধারণ মানুষ এই আঙুলের ছাপটা দিয়েই আপনাদেরকে আনছে মসনদে, এটা বুঝতে হবে। একদম সৌমেনবাবুর সঙ্গে আমি একদম একমত। আমি একটা কথা বলি, সৌমেনবাবুকে বলি, এই যে কলেজ থেকে বর্ণ পরিচয় বলে যে বইয়ের যে দোকানটি মানে মলটি হওয়ার কথা ছিল, সেইটি করার কথা ছিল বেঙ্গল সেল্টার সমন্বয়ে, এবং তিনি চিটিং দাবি করে চলে যান। সেই তৎকালীন সিপিএম গভর্নমেন্ট তার সঙ্গে কি চুক্তি করেছিল আজ পর্যন্ত সেটা কিছু করা গেল না। এই আমি তো নাম করে বলছি, সমন্বয় বেঙ্গল সেল্টার বর্ণ পরিচয় আজকে অবস্থা দেখুন সেই একই অবস্থায় পড়ে আছে। এখন ব্যাপারটা কি বলুন তো, এই সরকার চেষ্টা করছে, আমি সোমেনবাবুর সঙ্গে একমত যে স্বচ্ছতা থাকা উচিত। তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় একদিন প্রশাসনিক মিটিং এ বলেছিলেন যে বিএলআরওরা কিছু কিছু জমি, সরকারি জমি বিক্রি করে দিচ্ছেন, যেটা সত্যি কথা বলেছেন। আর সেখানে আজকে দেখুন ল্যান্ড রেভিনিউ একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে। আমার রাজ্যের কাছে কত জমি আছে সেই রেকর্ড ছিল না আগে, কার কাছে কত জমি আছে আজকে কিন্তু সেই আমাদের হিসেবটা রয়েছে। দেখুন আজকে সরকার আছে, সরকার থাকে, আবার কিছুদিন পরে সরকার চলে যায়, এটা কালের নিয়ম, কিন্তু রাজ্যটা থেকে যায়। রাজ্যের উন্নতির জন্য আজকে যেভাবে আজকে সোমেনবাবু যে করছে, বিধানচন্দ্র রায়ের কথা বলছিলেন, বা আমরা সবাই বিধানচন্দ্র রায়ের কথা বলি, কারণ সেই সময় বিধানচন্দ্র রায় যেভাবে কাজ করে গেছেন দৃষ্টান্ত হয়ে রয়েছে। আজকে সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছে আজ থেকে 100 বছর 150 বছর মানুষ মনে রাখবে। আমি চাই যেই থাকুক সরকারে, যেই থাকুক, তারা যেন কাজটা করে, যেটা তৃণমূলের গভর্নমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাচ্ছে। প্রিয় বাংলার দর্শকদের এবং যারা প্যানেলে এখানে বসে রয়েছে, এবং আমার সৌভাগ্য যে আপনি অন্তত কুণাল ঘোষের মতো বললেন না যে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমি সুস্মিতাদির কাছে যাব। সুস্মিতাদি বলুন।
বিষয়টা হচ্ছে, প্রথম আমি যে পয়েন্টটাকে তুলবো সেই পয়েন্টটা হচ্ছে আমি অমলেন্দুদাকে ধন্যবাদ জানাই। অমলেন্দুদা সেই কথা মানুষকে মনে করিয়ে দিল বিজেপি এবং তৃণমূল যে দুটি সম্পৃক্ত দল, একটি সম্পৃক্ত দল, দুটি আলাদা দল নয়, সেটা বুঝিয়ে দিলেন খুব সুন্দর করে, খুব ভালো লাগলো। এবং আরএসএস এর দুর্গার কে তারা যেভাবে আরএসএস যাকে দুর্গা বলে অভিহিত করেছিল, সেই আরএসএস এর দুর্গার পরবর্তীকালে কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ার পরে বিজেপির হাত ধরে বাংলায় বিজেপিকে ঢুকানো থেকে পরবর্তী যে ইতিহাসগুলো, সেগুলো অমলেন্দুদা বললো না, ওই পূর্ববর্তী ইতিহাসগুলো বললো, পরবর্তীগুলো আর বললো না। যাই হোক, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুভেন্দু অধিকারীর মুখে উঠে আসলো, এবং এখানে যত প্যানেলিস্টরা বসে আছেন প্রত্যেকের মুখেই উঠে আসলো যে আজকে কংগ্রেস ভারতবর্ষের জন্য কি করে গেছে। শুধু তাই না, ভারতবর্ষ তথা বাংলার কথা যেটা বলতে গেলে, আজকে বিধানচন্দ্র রায় এবং সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে অনেক রকম অনেক কথা হয়, অনেক অরাজকতার কথা হয়, অনেক কিছু করা হয়, কিন্তু কনস্ট্রাকটিভ যে সমস্ত কাজগুলো, যে সমস্ত ভিত্তি যে স্থাপন হয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু বাংলার মানুষের মানুষ আজকেও ভোলেনি এবং আগামী দিনেও ভুলবে না। এবং এর সাথে মনমোহন সিং এর উদারীকরণ নীতি নিয়ে যে প্রশ্নগুলো কথাগুলো উঠে আসলো, আমি সৌমেন বাবুকে বলবো, সৌমেন বাবু তখনকার অর্থনৈতিক অবস্থা, আমরা তো একটা জিনিস বলি, প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এবং স্বর্গীয় বলবো, যিনি কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেলেন, তার অর্থনৈতিক চিন্তা ভাবনা এবং তার যে নতুন দিগন্ত খুলে দিয়েছিল তার চিন্তা ভাবনা ভারতবর্ষের, আমি সেই বিষয়ে অলরেডি সোমেন বাবুর সঙ্গে বলেছি, সোমেন বাবু সেখানে আমি এটা বলছি, প্রাইভেটাইজেশনের সাথে উদারীকরণের একটা জায়গা কিন্তু, একটা ডিফারেন্স কিন্তু আছে। এই জায়গাটাকে বলতে গেলে তাহলে অনেকক্ষণ এটার উপরেই বলতে হয় আর কি, ডিবেটটা চলে আসে এইটার উপরে। এইবার বিষয়টা হচ্ছে, একটা জিনিস আমি আজকে দর্শকদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে এই যে জমি নিয়ে এত কথা হচ্ছে, তো আমাদের দেখা, আমি নিজে দমদমে বসবাস করি, দমদমে অনেকগুলো জমি, যারা যখন উদ্বাস্তুরা এসেছিলেন, যখন উদ্বাস্তুরা এসে কলোনি, সমস্ত জমিগুলো, এই কলোনি জমিতে সবাই বিএলআরও থেকে ওই 2 পাতার একটা মানে দলিল পেত, 2 পাতার দলিল, মানে দখলের জমি 2 পাতার একটা দলিল হতো। এই দলিলগুলোতে তারা মানে উদ্বাস্তু হিসাবে এসছেন বাংলাদেশ থেকে, রিফিউজি সার্টিফিকেট দিয়ে তারা এখানে এসে বসবাস করছেন, এখানে একটা 2 পাতার দলিল দেওয়া হতো। আমি নিজে কাউন্সিলর ছিলাম, আমি কিছু বলতে চাইছেন, ডিফেন্ড করতে চাইছেন, সোমেনবাবু বলুন কি বলতে চাইছেন। আমি উদ্বাস্তু নিয়ে গবেষণারত একজন ছাত্র শিক্ষক, সেখানে বলছি দমদম থেকে যাদবপুর সেই সময় তাহলে 139টা কলোনি, যেটা দুভাগে বিভক্ত, একটা হচ্ছে স্কোয়াড কলোনি জবরদখল, আর একটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর্ড কলোনি। অর্থাৎ এই দুটোর মধ্যে ভেরিয়েশন আছে, অর্থাৎ এটা গুলিয়ে দিলে চলবে না। সেখানে আমি নিজে জবরদখল কলোনির সন্তান, অর্থাৎ এখানে আমাদের পিতাদের, আমাদের ঠাকুরদার অন্তত 50 বছর লেগেছে এই জবরদখল কলোনি লিজ দলিল আদায়ের জন্য লড়াই করতে। সেটা হচ্ছে 96 সালে। আমি এখনো পুরো কথা শেষ করিনি, আপনি তো ঢুকে গেলেন মাঝখানে, আমি পুরো কথাটা শেষ করি, আপনি শুনুন আমি কি বলতে চাইছি। আমি নিজের হাতে এই কাজগুলো করেছি বলে এই যে ভেস্টেড ল্যান্ডের কথা উঠে আসলো, এই যে জমির কথা উঠে আসলো, বিভিন্ন জমির কথা, আমি যেহেতু এই সরকারি কাজগুলো করেছি আমি নিজে জানি। আজকে এই উদ্বাস্তুরা যারা এসছিল, তাদের যে কলোনির যে জমিগুলো, তাদের যে জমিগুলো তারা দখল করেছিল, তারা যে দলিলটা পেয়েছিল বিএলআরও থেকে 2 পাতার দলিল, আমরা এরকম দেখেছি যে রেলের জমি, যেটা রেলের জমি, আবার রিপিট করছি, রেলের জমি, সেই জমিতে যারা উদ্বাস্তুরা এসে থেকেছেন তারাও পরবর্তী ক্ষেত্রে বিএলআরও থেকে 2 পাতার একটা দলিল পেয়েছেন। এবং অদ্ভুত ভাবে দেখতে পেলাম, যেই রেলের জমি কেন্দ্রীয় সরকারের অধীনে, সেই রেলের জমিতে কি করে এই রাজ্য সরকার তাদেরকে পাট্টা দিয়ে দিল, এ কথার উত্তর কিন্তু আজ পর্যন্ত আমাদের কাছে নেই। এইটা কিন্তু আমি এইটাকে তুলে ধরার জন্য কিন্তু এই প্রশ্নটা তুললাম, এই কথাটা তুললাম। আজকে রেলের জমিতে রাজ্য সরকার কি করে পাট্টা দিতে পারে? রাজ্য সরকারের পাট্টা দেওয়ার ইচ্ছার কি আছে রেলের জমিতে? 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আজকে এই যে জমি মাফিয়া,
আজকে এই জমি মাফিয়াদের নিয়ে আমরা দেখতে পাচ্ছি একের পর এক বাংলা অশান্ত হচ্ছে, বাংলায় খুনাখুনি হচ্ছে। আজকে যেই জমির থেকে কেন্দ্র করে যে উত্তেজনা বাংলার বুকে সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পেলাম, অনেকবার অমলেন্দুদা বললেন, আমি সেটাকে রিপিট করতে চাই না, তৃণমূলের যে নেতা মারা গেলেন তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই বলছি, আজকে এইভাবে বহু নেতাকে আজকে কিন্তু শুধু বিরোধী দলের না, তাদের তৃণমূল দলেরও নেতাদেরকে মরতে হচ্ছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো চাইবো সরকার একটা, আজকে যেই কথাটা সৌমেন বাবু বললো যে যে কোনো সরকারের উচিত মানুষকে জানানোটা খুব দরকার। আজকে যে 52 কাঠার জমিকে নিয়ে এত কন্ট্রাডিকশন, সেই 52 কাঠার জমিতে আদতে রাজ্য সরকার কি করতে চাইছে, আদতে তারা বাণিজ্যিকরণটা কিভাবে করতে চাইছে। এবং আমি আপনাকে বলছি যে দায়িত্ব নিয়ে বলছি আপনাকে যে এরকম অনেক জমির ক্ষেত্রে আমরা অ্যাজ আ কাউন্সিলর কিন্তু কন্টেম্পট অফ কোর্ট হয়েছি এই তৃণমূল বোর্ডে। আমরা কিন্তু সেই জায়গায় জমির ক্ষেত্রে আমরা সেখানে কন্টেম্পট অফ কোর্টে গিয়ে দাঁড়াতে হয়েছে আমাদের এই জবরদখল করার জন্য জমিকে, এবং জমিকে বাণিজ্যিকরণের জন্য, হস্তান্তরকরণের জন্য। এবং এই জিনিসটা দীর্ঘদিন চলে আসছে। আজকে যদি এইটা ইমিডিয়েটলি এটাকে রাজ্য সরকার কন্ট্রোল না করতে পারে, আগামী দিনে এইটা কিন্তু রাজ্য সরকারের জন্যই বুমেরাং হয়ে ফিরে আসবে। বুঝতে পেরেছি, একেবারে অন্তিম দিকে আমরা যাচ্ছি। সুস্মিতা দি, আমি তাকে কোনো গুরুত্ব দিই না। বেশ, একেবারে অন্তিম দিকে যাচ্ছি আমরা, কোনো গুরুত্ব দিই না, কারণ তার কথার কোনো গুরুত্বই নেই। বেশ, সুস্মিতা দিকে 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট। সুস্মিতা দি, আপনি বলুন, 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যেই জমি নিয়ে হচ্ছে কথা বাণিজ্যিকরণ, যদি সেই বাণিজ্যিকরণের মাধ্যমে নতুন নতুন চাকরির সুযোগ আসে, আজকে নতুন নতুন ছেলে মেয়েরা আজকে ভালো ভালো চাকরি পায়, সেখানে বাণিজ্যিকরণের মাধ্যমে আজকে যদি অনেকগুলো দ্বার মানে ব্যবসার দ্বার উন্মুক্ত হয়, শুধু ব্যবসার দ্বার, চাকরি, এই মানুষের জনহিতকর যে কাজগুলো, সেই কাজগুলো যদি হয় অবশ্যই তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো। কিন্তু যদি সেগুলো প্রাইভেটাইজেশনের মাধ্যমে সেখান থেকে কোনো টাকার আদান প্রদান আমরা সরকারকে করতে দেখি, কিংবা আমরা যদি দেখি যে সেখানে মাল্টি স্টোরেড বিল্ডিং হয়ে সেগুলোকে বিক্রি করা হচ্ছে, সেখানে বড় বড় মল তৈরি করা হচ্ছে, আমি খুব দুঃখ সহকারে আজকে বলছি, আজকে যতজন এই প্রোগ্রামটা দেখছে সবাই জানি আজকে বাংলার বুকে প্রত্যেকটা কলকারখানা বন্ধ হয়ে গিয়ে সেখানে মাল্টি স্টোরেড বিল্ডিং আর মল হয়ে গিয়ে আজকে বাংলার মানুষের পেটের ভাতটা কিন্তু চলে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে আর সময় দিতে পারছি না আমরা অন্তিম রাউন্ডে দিকে যাচ্ছি। অমলেন্দুদাকে সময় দিতে হবে, সুস্মিতা দি আর সময় দিতে পারছি না। অমলেন্দুদা, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। বর্তমান সরকার জমি কেলেঙ্কারি যে করেছে অনেক তথ্য এতে আছে। এরপরে সব থেকে বড় কথা হচ্ছে এই সরকার প্রমোটারদেরকে দিয়ে জমি বেহাত করে ভেতরে সরকারি সম্পত্তির মাধ্যমে নিজের তহবিল বা দলীয় তহবিল তৈরি করতে চাইছে। আমরা এটাকে তীব্র প্রতিবাদ করছি, যেটা বিরোধী দলনেতাও করেছেন। সব থেকে বড় কথা, এই সরকার সর্বস্তরে ফেল। আজকে ট্রাম ডিপার্টমেন্টের জমি নিয়েছে, সেই কথার পরিপ্রেক্ষিতে তৃণমূলের প্রতিনিধি বলছেন কত সুন্দর সুন্দর বাস চলছে। এত যদি ভালো হচ্ছে তাহলে মুখ্যমন্ত্রীকে নাটক করে তার প্রশাসনিক বৈঠকে পরিবহন মন্ত্রীকে বকাঝকা দিতে হচ্ছে কেন, এবং পরিবহন মন্ত্রী তারপরে রাস্তায় নেমে নাটক করছেন। এসব সরকার পুরো ড্রামাবাজি, সরকারের সর্বস্তরে ফেলিওরের সরকার। এরা বিদায় নেওয়ার রাস্তায় চলে এসেছে। পশ্চিমবঙ্গের পরিবর্তনের মাধ্যমে এই পরিত্রাণ হবে। এর পরিত্রাণের রাস্তা একটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে, যেটা 2026-এ অসম্ভব বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি আসবে। তার প্রমাণ আমাদের 50 লক্ষের বেশি। আর সময় দিতে পারছি না, বুঝতে পেরেছি। আমি অনিন্দার কাছে যাবো। অনিন্দা, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমি একটা কথা শুধু এই যে কথাগুলো হলো না, এগুলো সব জওহরলাল নেহরুর প্রকল্পের মাধ্যমে। বুঝতে পেরেছি। অনিন্দা, আপনি বলুন। অনিন্দা, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন প্লিজ। সুস্মিতা দি, আর সময় দিতে পারছি না। অনিন্দা বলুন। হ্যাঁ, আমি একটা কথা বলি। এই যে প্রশাসনিক মিটিং এর কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক মিটিং করে সবার সামনে, সবাইকে দেখেন। আগে হতো
ঘরের মধ্যে ঠান্ডা ঘরে, বা অন্যান্য রাজ্যে হয় ঠান্ডা ঘরে। মমতা বন্দ্যোপাধ্যায় একদম যথার্থ, যে মন্ত্রী বা যে আধিকারিক কাজ করবে না তার কাজের মূল্যায়ন করতে হবে। আজকে স্নেহাশিস চক্রবর্তী আমাদের যে মন্ত্রীকে উনি বলেছেন যে রাস্তায় নামো, একদম সঠিক কথা বলেছেন, মানুষের জন্য কাজ করতে হবে, ও তার জন্যই তো মুখ্যমন্ত্রী। তার জন্যই মুখ্যমন্ত্রী যদি কোনো কাজে ত্রুটি থাকে তাকে সংশোধন করে তাকে কাজে নামানো, এটাই তো তার কাজ। এটা তো অমরেন্দু বাবুদের মানে দল বুঝতে পারবেন না, কারণ যোগী আদিত্যনাথ বুলডোজারে সরকার চালান, ওনারা সবগুলো বোঝেন না, ওনারা সব বোঝেন না। মমতা বন্দ্য আজকে এই রাজ্যের কিন্তু মূল্যায়ন হয়। তুমি যদি মন্ত্রী হয়ে বসে থাকো ঠান্ডা ঘরে হবে না, তুমি মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের সামনে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, আমাদের এটাই মন্ত্র। আর সময় দিতে পারছি না অনিন্দদা, আই এম সো সরি, আমি আর সময় দিতে পারছি না অনিন্দদা। আমি সোমেন বাবুর কাছে যাবো। সোমেন বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমি এটাই বলবো শেষ পর্বে যে যে কোনো রাষ্ট্রীয় সম্পদ তার প্রয়োজন অনুসারে সেখানে তার রূপান্তর ঘটতে পারে, এবং বেসরকারীকরণ মানেই যে খারাপ তা নয়। অর্থাৎ বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে জলে নামবো চুল ভেজাবো না, সেটা তো হতে পারে না। অর্থাৎ সেখানে বেসরকারীকরণ প্রয়োজন, কিন্তু রাষ্ট্র তার নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্যই, অভিভাবকত্বকে বাঁচিয়ে রাখার জন্যই সে পরিত্রাণ দেবে সেই সমস্ত আদিবাসী মানুষদের, পরিত্রাণ দেবে প্রান্তিক মানুষদের অভিভাবক হিসাবে। তাই আমরা দেশে বিভিন্ন প্রান্তে সম্পদ, খনিজ সম্পদ, নদী, এসব রাষ্ট্রীয় সম্পদ, তার জন্য সালমা জুদুং এর বারবার কোণে কোণে জন্ম হবে, আমরা তা চাই না। অর্থাৎ সালমা জুদুং এর আন্দোলনের থেকে আমরা রাষ্ট্রকে এক অভিভাবক হিসাবেই এই প্রান্তিক মানুষের রক্ত। সোমবাবু, আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম লড়াই রয়েছে। আপনাদের চারজনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো, মূলত যা কিছুই হোক না কেন, জমি কেলেঙ্কারি হোক আর বা নাই হোক, সব কিছুই নির্ভর করবে 26-এর ভোটের ফলাফলে। তার কারণ শেষ কথাটা বলবে জনতা জনার্দন। এরকমই শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।